সেই সময় পোশাক বলতে ধুতি পাঞ্জাবি। সেই ধুতি পাঞ্জাবি পরে হয়ে উঠলেন বাঙালির ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার। স্মৃতিচারণে লিখেছিলেন, আমাদের একমাত্র সহায় তখন নেতাজি, আমরা তখন নতুন আশার বাণীতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। সকলে মহানায়ক উত্তম কুমারের অভিনয় এবং পরিচালনার দিকটা জানে, প্রযোজনার দিকও জানে, কিন্তু অনেকেই জানেন না অভিনয়, পরিচালনা, প্রযোজনার পাশাপাশি তিনি গান লিখতেন, গানে সুর দিতেন, সঙ্গীত পরিচালনাও করেছিলেন কিছু ছবিতে। তিনি লিখেছিলেন দেশাত্মবোধক গান, প্রচুর সমাজসেবা করেছেন, তার সাথে তিনি ছিলেন দেশপ্রেমিক, স্বাধীনতা সংগ্রামেতেও যোগদান করেছিলেন। সময়টা ছিল 1945 সালের 23শে জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার রাস্তায় প্রভাত ফেরি বেরিয়েছে। নেতাজিকে নিয়ে একটি গান গেয়ে এগিয়ে চলেছে একদল যুবক। গানের কথাগুলো ছিল এই রকম: সুভাষেরই জন্মদিনে গাইব নতুন গান, সেই সুরেতে জাগবে মানুষ, জাগবে নতুন প্রাণ। প্রভাত ফেরির একেবারে সামনের সারিতে থাকা এক যুবক সুরেলা কণ্ঠে বাকিদের সঙ্গে গেয়ে এগিয়ে চলেছেন। তিনিই গানটি লিখেছিলেন, সুর করেছিলেন। সেই যুবকের নাম অরুণ চট্টোপাধ্যায়। ভবানীপুর অঞ্চলে সকলেই তাকে চেনেন। পরবর্তীকালে গোটা দেশ তাকে চিনেছে উত্তম কুমার নামে। ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালোবাসতেন উত্তম। পারিবারিক নাট্যগোষ্ঠীতে নিয়মিত অভিনয় করতেন। গান ছিল তার ভীষণ প্রিয়। ছোটবেলায় রীতিমতো তালিমও নিয়েছেন। তারপর ধীরে ধীরে বাংলা চলচ্চিত্র জগতে অবিসংবাদী নায়ক এবং পরবর্তীকালে মহানায়ক হয়ে উঠলেন। কিন্তু অভিনয়, গান, পরিচালনার পাশাপাশি তার জীবনের একটি দিক সেভাবে প্রকাশ পায়নি। উত্তম কুমার ছিলেন একজন আদ্যন্ত দেশপ্রেমিক। স্মৃতিচারণে লিখেছিলেন, আমাদের একমাত্র সহায় তখন নেতাজি, আমরা তখন নতুন আশার বাণীতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। ছোট থেকেই থিয়েটার নাটক করতেন। স্বপ্ন ছিল স্বাধীন দেশের নাগরিক হিসেবে আত্মপরিচয় দেওয়া। দেশাত্মবোধক গানও লিখতেন, পাশাপাশি গোপনে যোগাযোগ রাখতেন বিপ্লবীদের সঙ্গে। বিধায়ক ভট্টাচার্যের তাই তো নাটকটির রিহার্সাল চলাকালীন লিখে ফেলেছিলেন দেশের জন্য একের পর এক গান। বারবার তার মাথায় এসেছে একটি কথা, দেশের জন্য আমি কি করতে পারি। এদিকে বাড়ির অবস্থাও খুব ভালো ছিল না। পরিবারের বড় ছেলে, তার উপরেই সংসারের ভার এসে পড়েছে। বাধ্য হয়ে একসময় পোর্ট ট্রাস্টের চাকরিও করতে হয়েছিল। কিন্তু দেশের জন্য কিছু করার মানসিকতার কোনো দিন খামতি ছিল না। সময়টা ছিল 1946 সাল। উত্তম কুমার সোজা চলে গেলেন সতীশচন্দ্র বসুর কাছে। সতীশচন্দ্র বসু ছিলেন বিপ্লবী এবং অনুশীলন সমিতির সদস্য। তাকে গিয়ে বললেন, আমি আপনাদের জন্য কি করতে পারি বলুন। তখন নেতাজির চলো দিল্লির স্বপ্ন, সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার স্বপ্ন বিরাট ধাক্কা খেয়েছে। আইএনএ সৈন্যদের বিচার চলছে। এই মামলার খরচ চালানো অনেক অর্থের প্রয়োজন। সতীশচন্দ্র উত্তমকে কিছু আর্থিক সাহায্য করতে বলেছিলেন। সেই সময় উত্তমের উদ্যোগে লুনার ক্লাবের পক্ষ থেকে একটি চ্যারিটি শো আয়োজন করা হয়। মঞ্চস্থ হয়েছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। সেই শোয়ের টিকিট বিক্রি করে 1700 টাকা জোগাড় করেছিলেন উত্তম। 1946 সালে সেই টাকার মূল্য কিন্তু খুব একটা কম ছিল না। সেই টাকা তিনি সতীশচন্দ্র বসুর হাতে তুলে দিয়েছিলেন। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে উত্তম কুমার, যদিও তখন তার নাম ছিল অরুণ কুমার, অভিনয় জগতে প্রবেশ করেন। রীতিমতো সংগ্রাম করে প্রথমে অভিনেতা, তারপরে নায়ক, তারপরে মহানায়ক। কিছু ছবিতে তিনি দেশপ্রেমিক রূপে অভিনয় করেছেন, কিছু ছবিতে সমাজসেবী রূপে, যেখানে তিনি দরিদ্র মানুষের মুখপাত্র।
শুধুমাত্র রূপলী পর্দার বুকে সমাজসেবী রূপে তিনি অভিনয় করেছেন তা নয়, বাস্তব জীবনেও তিনি নানা রকমভাবে ত্রাণ কার্যে সহযোগিতা করতেন। দেশপ্রেম ও স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে মহানায়ক উত্তম কুমার অভিনীত সবচেয়ে উল্লেখযোগ্য ও জনপ্রিয় চলচ্চিত্রটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস অবলম্বনে নির্মিত সব্যসাচী। এই ছবিটি 1977 সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক নির্ভীক বিপ্লবী নেতার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তাঁর দেশপ্রেম পরিস্ফুট হয়েছিল অগ্নিস্বর ছবিটির মাধ্যমে, যেখানে তিনি এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সব্যসাচী ছবিটিতে ব্রিটিশ ভারতের পটভূমিকায় তৈরি দেশমাতৃকার স্বাধীনতার জন্য এক বিপ্লবীর আত্মত্যাগ, অসীম সাহস এবং পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নানা ছদ্মবেশ ধারণের রোমাঞ্চকর কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবির মাধ্যমে উত্তম কুমার সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন। পথের দাবি ছবিতে মহানায়ক উত্তম কুমারের অনবদ্য অভিনয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয়। প্রচারের অন্তরালে তিনি নিঃশব্দে বহু মানবিক কাজ ও দান ধ্যান করেছিলেন। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি ও তাঁর বন্ধুরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। দাঙ্গার সময় তিনি গান বেঁধে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে সম্প্রীতি ও সাহসের বার্তা ছড়িয়েছিলেন। তাঁর স্মৃতিচারণায় তিনি লিখেছেন, দেশের রাজনৈতিক তপ্ত আবহাওয়ার ভিতরে তখনও আমরা এগিয়ে চলেছি। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের চারদিকে সন্ত্রাস। পরাধীনতার নাগপাশ থেকে ভারতকে মুক্ত করবার জন্য জননেতারা তখন মরিয়া। সবারই মাতৃ মুক্তিপণ। অশান্তির শেষ নেই। গোটা শহরে আজ বিক্ষোভ, কাল হরতাল। চারদিকে কেমন যেন একটা চাপা আগুন। আগস্ট মাসে সেই আগুন যেন বাড়তে থাকলো। ব্রিটেনের ক্যাবিনেট মিশন ভারতে এসেছে ভারতের স্বায়ত্তশাসনে সাড়া দিয়ে। তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুসলিম লীগের প্রাদেশিক শাখা কলকাতায় শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে হরতাল ডাকল। হরতাল সার্থক হলো, কিন্তু 16ই আগস্ট কলকাতায় শুরু হলো দাঙ্গা। দুপুরবেলা থেকে দেখতে দেখতে সারা শহরে ছড়িয়ে পড়ল আতঙ্ক। এই সময় আমরা পাড়ার বন্ধুরা মিলে রিলিফের কাজে নেমে পড়লাম। অনেক মানুষকে তখন নানাভাবে সাহায্য করেছি। যখন বাংলা দ্বিখণ্ডিত হলো, ভারতবাসীর সেই চরম দুঃখের দিন আমরা দুচোখ ভরে দেখলাম। সে এক চরম মানসিক অস্থিরতা, অসুস্থতা আমাদের। আমরা খিচুড়ি রান্না করে খাওয়াতাম। মনের মধ্যে আগুন জ্বলত। গান লিখলাম আমি। সেই গান গেয়ে গেয়ে পাড়া পরিক্রমা করলাম। সেই গানে সুরও দিয়েছিলাম। পরে সেই গান অনেক জায়গায় আমাকে শোনাতে হতো। গানটি এইরকম ছিল, হিন্দুস্তান মে ক্যা হ্যায় তুমহারা ও ব্রিটিশ বেচারা, আভি চলি যাও ইংল্যান্ড বাজাকার ব্যান্ড। এইভাবে অরুণ তখন পরিচিত নাম ছিল। তারপর সেই অরুণ ধীরে ধীরে স্টুডিওয় প্রবেশ করে উত্তমে পরিণত হলো। ছিলেন স্পষ্টবাদী, অন্যায় দেখলে কখনো চুপ করে থাকতে পারতেন না। স্টুডিওতেও কোনো অন্যায় কিছু দেখলে তিনি তার বিরুদ্ধে দাঁড়াতেন। তাই বাঙালির ম্যাটিনি আইডল, স্বপ্নের নায়ক, রোম্যান্টিক নায়ক, মহানায়ক উত্তম কুমারের এই অন্য রূপ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মতামত করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের মোটিভেশন করতে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।